মাই ডিয়ার ফ্রেন্ডস, এসো আজকে নতুন একটি ট্রান্সলেশন ক্লাস আমরা করি। ট্রান্সলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ কি, যদি ইংরাজিতে সেন্টেন্স গঠন করতে না পারো তাহলে ভবিষ্যতে কিন্তু অনেক সমস্যা হবে। তো এখন থেকে একটু একটু করে ইংরাজিতে ট্রান্সলেট করা বা ইংলিশে সেন্টেন্স কনস্ট্রাকশনটা তোমাদের শিখতে হবে। আজকে বেসিক্যালি আমি যেটা ট্রান্সলেশন ক্লাসটা করাবো, আমি ফোকাসটা দিয়েছি প্রেজেন্ট টেন্সের উপরেই। ঠিক আছে, আগে বিগত অনেকগুলো ক্লাসে পাস্ট টেন্সের ব্যাপারে, পাস্ট টেন্স নিয়ে আমরা ট্রান্সলেশন করেছি, কিন্তু আজকে মেইনলি প্রেজেন্ট টেন্সের উপরে করব। দেখো, এটা হচ্ছে ট্রান্সলেশন ক্লাস 6। এর আগে 5টা ট্রান্সলেশন ক্লাস আমি করেছি। চামেলি একটা ক্যারেক্টার। চামেলি একজন কর্মরত মহিলা, তার একটি পরিবার আছে। পুরো সবটাই কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে চামেলি একজন কর্মরত মহিলা, এখানে সাবজেক্ট কে? চামেলি। চামেলি সাবজেক্ট, কিন্তু এখানে পার্টিকুলারলি কোনো ভার্ব দেখতে পাচ্ছি না। তার মানে এখানে তোমাকে একটা বি ভার্ব ধরে নিতে হবে যে চামেলি হয় একজন কর্মরত মহিলা, তার একটি পরিবার আছে। তাহলে আমি লিখলাম কি? চামেলি, এই যে ভার্বটা দিলাম, প্রথমে সাবজেক্ট দিলাম চামেলি ইজ আ ওয়ার্কিং ওম্যান বা ওয়ার্কিং লেডি লিখতে পারতে। এবার দেখো, তুমি আলাদা করে লিখতে পারতে যে তার একটি পরিবার আছে। অ্যাকচুয়ালি তার ইংরেজি হার, কিন্তু তুমি তো লিখতে পারো না যে হার হ্যাজ এ ফ্যামিলি। তোমাকে তো সাবজেক্ট ফর্মটা দিতে হবে। তোমাকে এখানে কি বসাতে হবে? তোমাকে এখানে কি বসাতে হবে? শি বসাতে হবে। হারের হার, তার ইংরেজি তো হার, কিন্তু হারের সাবজেক্ট ফর্ম শি। তাহলে শি হ্যাজ এ ফ্যামিলি। কিন্তু আমি এটাকে আরেকটু অন্যভাবে লিখেছি। দেখো, তুমি লিখতেই পারতে যে শি হ্যাজ এ ফ্যামিলি। আমি সেটা একেবারে একসাথেই বলে দিয়েছি, চামেলি ইজ এ ওয়ার্কিং ওম্যান উইথ এ ফ্যামিলি। উইথ এ ফ্যামিলি। তাহলে আমি শি হ্যাজ এ ফ্যামিলি না বলে আরেকটু সুন্দরভাবে সেটাকে বলে দিলাম উইথ এ ফ্যামিলি। কাজের থেকে ফেরার সময় সে সর্বদা ক্ষুধার্ত অনুভব করে। অনুভব করে, প্রতিদিন কাজ থেকে ফেরার সময় সে ক্ষুধার্ত অনুভব করে। ইট ইজ হার হ্যাবিট, সে প্রতিদিন সেই অনুভবটা করে। তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনাইট। এখন কে অনুভব করে? সে। সে অনুভব করে। কি অনুভব করে? ক্ষুধার্ত অনুভব করে। কিন্তু তার আগে একটা অংশ রয়েছে, কাজের থেকে ফেরার সময়। তাহলে কাজের থেকে কে ফেরে? চামেলি ফেরে। তাহলে সেটাকে তুমি আলাদা করে লিখতে পারতে যে when she, এখানে তুমি একটা ধরে নিতে কে? সে। when she returns home, when she returns home, কোথা থেকে? কাজের থেকে। from her work, from her work। সেটা না করে আমি এটা এইভাবে লিখেছি। দেখো, এই দেখো, বাড়ি ফেরার সময়, অর্থাৎ রিটার্নিং হোম। বা আমি যদি বলি খেলার সময়, এই যে সময়, তার জন্য একটা হোয়াইল দেবো, হোয়াইল প্লেইং ফুটবল। আমি যদি বলি টিভি দেখার সময়, হোয়াইল ওয়াচিং টিভি, হোয়াইল সিইং টিভি। ঠিক তেমনি আমি বলছি কাজের থেকে ফেরার সময়। এই যে সময়, এই সময়টার জন্য এরকম যখন থাকবে যে খেলার সময়, বই পড়ার সময়, ঘুমানোর সময়, তুমি কি ইউজ করবে? তুমি একটা ইউজ করবে কি? হোয়াইল। আর হোয়াইলের পরে যে কাজটা সে করছে, ফেরা, তাই না? হোয়াইল প্লেইং ফুটবল। তেমনি হোয়াইল রিটার্নিং, কোথায় ফিরছে? বাড়ি। তাই আমি কি লিখলাম? হোয়াইল রিটার্নিং হোম। হোমের আগে টু দেবো না। তাহলে হোয়াইল রিটার্নিং হোম। তাহলে কি হলো? এই যে সময়, অর্থাৎ ফেরার সেই সময়টাতে, তার জন্য কি দিলাম? হোয়াইল। বাড়ি ফেরার সময়, হোয়াইল রিটার্নিং হোম। তাহলে আমার ফেরা, বাড়ি মিটে গেল। কিন্তু তার সঙ্গে রয়েছে কাজের থেকে। তাহলে কাজের থেকে, তাহলে থেকে মানে কি? এটা একটা অনুসর্গ, তাহলে ফ্রম আসবে। তাহলে কি হচ্ছে? হোয়াইল রিটার্নিং হোম ফ্রম হার ওয়ার্ক প্লেস বা ফ্রম হার ওয়ার্ক। সব থেকে ভালো হয় ওয়ার্ক প্লেস, অর্থাৎ তার কাজের জায়গা থেকে ফেরার সময়। তাহলে এই যে অংশটা লিখলাম হোয়াইল, তার মানে কি? আরো একবার বলছি, হোয়াইল মানে কি? সময়। ফেরার সময়, এইটাকে আমি ভার্বের গায়ে কি দেবো? আইএনজি। যেমন বলি খাওয়ার সময়, হোয়াইল ইটিং, তেমনি হোয়াইল রিটার্নিং। ঠিক আছে, কোথায় ফিরছে? হোম। তারপরে আসবে কোথা থেকে ফিরছে? কোথা থেকে ফিরছে? ফ্রম, কাজের জায়গা। তাহলে কি? ফ্রম হার ওয়ার্ক প্লেস। এতটুকু অংশের মধ্যে কিন্তু কোনো সাবজেক্ট আসেনি। এইবারে সাবজেক্ট আসছে কি না? সে। তাহলে সাবজেক্ট দিলাম কি? শি। শির পরে তোমাকে চলে যেতে হবে কোথায়? ভার্বে, কারণ আমরা জানি সাবজেক্টের পরেই কি হয়? ভার্ব। তাহলে শি ফিলস, প্রেজেন্ট ইনডেফিনাইট, অনুভব করে। ফিল মানে অনুভব করা। কিন্তু শি তো থার্ড পারসন সিঙ্গুলার,
আর আমরা রয়েছি তো প্রেজেন্ট ইনডেফিনাইটে, তাহলে কি হবে শি ফিলস। শুনতে ভালো লাগে, এই যে সর্বদা অলওয়েজ যে অ্যাডভার্বটা সেটা এই শি আর ফিলস এর মাঝখানে তুমি দিয়ে দাও, ইট সাউন্ডস গুড। শি অলওয়েজ ফিলস হাংরি হয়ে গেল। শি অলওয়েজ, তারপরে ভার্ব ফিলস, কি ফিল করে? হাংরি। তখন সে প্রতিদিন রাস্তার ধারে ফুচকা ও আরো অনেক ভাজাভুজি খায়। এই যে হচ্ছে ভার্ব, খায়, প্রতিদিন খায়। এমন না কিন্তু খেয়েছে, খেয়েছিল, তা না, খায়, প্রেজেন্ট ইনডেফিনাইট। কে খায়? সে। কখন খায়? ওই যে তখন, যখন সে বাড়ি ফেরে, এবং সেটা সে প্রতিদিন খায়। তাহলে এই যে তখন, প্রতিদিন, এইটাকে আমরা কি করতে পারি যে এইটা আগে লিখে নেব। এই যে টাইমের ব্যাপারটা আগে লিখবো, দেন এভরিডে, তখন প্রতিদিন। এবারই তো নিতে হবে বাক্যের সাবজেক্ট, সে। কি লিখলাম? শি। এইবার সাবজেক্টের পরে তোমার ডাইরেক্ট চলে আসতে হবে কোথায়? ভার্বে, কারণ আমরা জানি সাবজেক্টের পরে ভার্ব। তাহলে যে ভার্বই নেবে না কেন, শি তো থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে তুমি সেই ভার্বের গায়ে এস দিতে হবে। তুমি কি লিখতে পারো? শি ইটস, সহজ ভাষায় ইটস, খায়। লিখতে পারো গগলস, অর্থাৎ গপ করে গেলে, জিও বিবিএলই, গবলস, জিও বিবিএলই, তার গায়ে এস দেবে। কিন্তু আমি একটা ভালো শব্দ ইউজ করেছি, স্ন্যাকস অন। স্ন্যাকস অন, স্ন্যাক মানে যে সমস্ত আমরা ভাজা ভুজি ইত্যাদি যে টিফিন জাতীয় খাবার খাই, সেই স্ন্যাকটাকে ভার্ব করে দিয়েছি আমি। কি করেছি? স্ন্যাকস অন। এইবার তো গেল সাবজেক্ট, গেল ভার্ব, গেল স্ন্যাকস অন। আর কি লিখতে পারতে এখানে? ইটস, গবলস, কি খায়? কি খায়? আর ফুচকা এবং আরো অনেক ভাজাভুজি। তাহলে তার ঠিক ভার্বের পরে কি দিতে হবে? সাবজেক্টের পর সাবজেক্ট, ভার্ব, তারপরে অবজেক্ট। স্ন্যাকস অন কি খায়? ফুচকা, এটা একটা অবজেক্ট। কি খায়? আর কি খায়? আরো অনেক ভাজাভুজি। কি লিখলাম? অ্যান্ড মেনি আদার। এখানে আমি লিখতেই পারতাম আরো অনেক, এই যে আরো অনেকটা আমি বাদ দিয়ে ফেলেছি, এখানে আরো অনেক কি লিখবো? মেনি আদার। অনেক মানে মেনি, আরো অনেক আদার, তাহলে মেনি আদার ফ্রাইড ফুডস। তাহলে অবজেক্ট কে ছিল? ফুচকা আর আরো অনেক ভাজাভুজি, আরো অনেক ভাজাভুজি। এখানে আমি দিয়ে দেবো, তোমরা দিয়ে দেবে মেনি আদার ফ্রাইড ফুডস। বাকি রয়ে গেছে কি জানো? রাস্তার ধারের। তাহলে লিখবো কি? রাস্তার ধারে মানে কি? রাস্তার ধারের মানে রাস্তার ধার থেকে, সেই জন্য এখানে কি দিলাম? ফ্রম দ্য রোড সাইড। তাহলে রাস্তার ধার ইংরাজি রোড সাইড। কিন্তু আমি তো এরকম বলতে পারবো না যে সে ফুচকা এবং ভাজাভুজি খায় রাস্তার ধার, তা তো না, রাস্তার ধারের থেকে। থেকের উল্লেখ নেই, আমাকে বুঝে নিতে হবে রাস্তার ধার থেকেই তো খায়। তাহলে কি হবে? ফ্রম দ্য রোড সাইড হয়ে গেল। এইবার কি হচ্ছে? এখন তার ওজন বেড়ে যাচ্ছে। এখন তার ওজন বেড়ে যাচ্ছে, বেড়ে যাওয়া ইংরেজি কি? গ্রো। এখানে কিন্তু টেন্স বদলে হয়ে গেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। কি বেড়ে যাচ্ছে? কোন জিনিসটা বেড়ে যাচ্ছে? তার ওজন। তাহলে কি হবে? হার ওয়েট। আর এখন মানে কি? নাও। তাহলে তুমি লিখতে পারতে নাও হার ওয়েট বেড়ে যাচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। নিশ্চয়ই মনে আছে অ্যামিজারের একটা হবে অক্সিলারি আর ভার্বের গায়ে আইএনজি। তাহলে তুমি লিখতে পারতে নাও হার ওয়েট, হার ওয়েট এটা সাবজেক্ট, হার ওয়েট ইজ গ্রোয়িং, ইজ গ্রোয়িং। সেটা না করে আমি এইভাবে লিখলাম নাও শি, সাবজেক্ট করলাম শি। হার ওয়েট সাবজেক্ট করে লিখতে পারতাম হার ওয়েট ইজ গ্রোয়িং, না করে আমি বললাম নাও, নাও শি ইজ পুটিং অন বা গেইনিং, যে কোনো একটা ভার্ব, খুব বেটার একটা ভার্ব। শি ইজ পুটিং অন বা শি ইজ গেইনিং ওয়েট। এটা তো a প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা, যে ফর্মুলা নয় যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সবসময় হবে। ইট ইজ লিটারেচার, ইট ইজ ল্যাঙ্গুয়েজ। তুমি তোমার বক্তব্যটাকে বিভিন্নভাবেই প্রকাশ করতে পারো। তাহলে কি হবে? এখানে তুমি বলতে পারো নাও হার ওয়েট ইজ গ্রোয়িং। এটাও যেমন বলতে পারো, এটাও বলতে পারো নাও শি ইজ পুটিং অন অথবা গেইনিং ওয়েট, অর্থাৎ সে ওজন গেইন করছে, তার ওজন বেড়ে যাচ্ছে। এবার চলে এসো, অতিরিক্ত ওজন সংক্রান্ত জটিলতা ইতিমধ্যে তার শরীরে উপস্থিত হয়েছে। এটা ছিল বেড়ে যাচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, উপস্থিত হয়েছে আমি বলেছিলাম না? এই যে হয়েছে, হয়েছে মানে কাজটা কমপ্লিট হয়ে গেছে অলরেডি, হয়েছে, কিন্তু তার সঙ্গে ললাম ছিল, ছিল, ছিলাম নেই, অর্থাৎ ইয়াছো ইয়াছে ইয়েছে, হয়েছে, উপস্থিত হয়েছে। কে উপস্থিত হয়েছে? জটিলতা। সেই জটিলতা কি সংক্রান্ত? অতিরিক্ত ওজন সংক্রান্ত।
তাহলে অতিরিক্ত ওজন সংক্রান্ত জটিলতা। তাহলে আমার উপস্থিত হয়েছে কি জটিলতা, এই জটিলতা ইংরেজি কি কমপ্লিকেশন। তারপরে কি দেবো ভার, উপস্থিত হয়েছে, কোথায় উপস্থিত হয়েছে তার শরীরে কোনো একটা জায়গায় দিয়ে দেবো ইতিমধ্যে মানে অলরেডি। তাহলে আমি কি লিখলাম ওভারওয়েট রিলেটেড কমপ্লিকেশনস, এইটা পুরোটা একসঙ্গে লিখলাম। অতিরিক্ত ওজন মানে কি ওভারওয়েট সংক্রান্ত মানে কি রিলেটেড, তাহলে ওভারওয়েট রিলেটেড কমপ্লিকেশন, পুরো সাবজেক্টটা কমপ্লিট হয়ে গেল। ওভারওয়েট সংক্রান্ত রিলেটেড কমপ্লিকেশন। কিন্তু যদি টোটাল সাবজেক্টের মধ্যে যে ওভারওয়েট রিলেটেড কমপ্লিকেশনস এর মধ্যে যদি বলে ঠিক কোর সাবজেক্ট মেইন সাবজেক্ট কোনটা, এইটা, এই কমপ্লিকেশনই তো তার শরীরে এসেছে, তাহলে এইটা হয়ে গেল। এবার সাবজেক্টের পরে তোমার কি করতে হবে ভার, উপস্থিত হয়েছে। উপস্থিত হয়েছে মানে তুমি বলতে পারো আচ্ছা কমপ্লিকেশনের সঙ্গে কিন্তু এস আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্টে যদি করি উপস্থিত হয়েছে খেয়েছে গিয়েছে তো প্রেজেন্ট পারফেক্ট। তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে করতে হবে হ্যাজ এর বদলে হ্যাভ নিতে হবে। আর এই উপস্থিত হওয়া ইংরেজিটা তার ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ V3 নিতে হবে। তাহলে কি হবে হ্যাভ অ্যাপিয়ার্ড, অ্যাপিয়ার মানে কি হাজির হওয়া, এটা লিখতে পারতাম হ্যাভ অ্যাপিয়ার্ড ইন হার বডি। আর এই হ্যাভ আর অ্যাপিয়ার্ড এর মাঝখানে আমি একটা অ্যাডভার্ব দিয়ে দিলাম কি অলরেডি, এই যে ইতিমধ্যে। আর তার শরীর হার বডি, আর তার শরীরের সঙ্গে দেখা একটা একা বিভক্তি রয়েছে, তাই আমি দেবো ইন হার বডি। তাহলে কি হবে, তাহলে আমার কি হলো, তাহলে এটা হলো যে ওভারওয়েট রিলেটেড কমপ্লিকেশনস হ্যাভ অলরেডি অ্যাপিয়ার্ড ইন হার বডি। কিন্তু আমি একটু অন্যরকম ভাবে ভাষাটা ইউজ করলাম, অর্থাৎ ওভারওয়েট রিলেটেড জটিলতা তার শরীরের ভিতরে আক্রমণ শানিয়েছে। ইনভেড মানে কি আক্রমণ, বাইরে থেকে তারা শরীরে কি ইনভেড করেছে। তাই জন্য আমি এখানে লিখতেই পারতাম অ্যাপিয়ার্ড ইন হার বডি, না বলে আমি লিখলাম যে ওভারওয়েট রিলেটেড কমপ্লিকেশনস হ্যাভ অলরেডি ইনভেডেড, এটা ইনটু দিলাম, আমি ইচ্ছা করে ইনটু দিলাম কারণ তার শরীরে এগুলো প্রবেশ করেছে কমপ্লিকেশনস গুলো, ইনটু হার বডি। তাহলে হয়ে গেল। এরপরে হচ্ছে সেই কমপ্লিকেশনের একটা অন্যতম কি তার রক্তের শর্করা বেড়ে গেছে। তাহলে তার রক্তের শর্করা, এই রক্তের শর্করা সুগার অফ ব্লাড বলা যায়। এই যে রক্তের শর্করাটা কার, রক্তের, রক্তটা কার তার। তাহলে তাহলে আমরা এইটাকে রক্তের যে সুগার মানে শর্করা, দ্য সুগার অফ ব্লাড না বলে ইদানিং আমরা কি বলি ব্লাড সুগার একসঙ্গেই বলি, ঠিক আছে, সুগার অফ ব্লাড বলি না, এটা আমরা প্রচলিত কি বলি ব্লাড সুগার। সুতরাং এখানে রক্তের থাকলেও আমরা অফ না এনে বলবো ব্লাড সুগার। ব্লাড সুগারটা কার তার। তাহলে আমি কি বলবো হার ব্লাড সুগার হ্যাজ জাম্পড ওভার দ্য বর্ডার লাইন, কারণ বেড়ে গিয়েছে, গেছে, খেয়েছে, গিয়েছে, গেছে, খেয়েছে, খেয়েছে, গিয়েছে, এসবই তো প্রেজেন্ট পারফেক্ট। তাহলে বেড়ে গিয়েছে, খেয়েছে, সব প্রেজেন্ট পারফেক্ট। তাহলে আমি বলতেই পারতাম, কি বলতে পারতাম, হার ব্লাড সুগার হ্যাজ গ্রোন আপ, হার ব্লাড সুগার হ্যাজ ইনক্রিজড, এগুলো বলতে পারতাম। কিন্তু আমি সেটা অন্যভাবে বললাম, সুগারের তো একটা বর্ডার লাইন থাকে যার মধ্যে থাকলে সুগার ঠিক আছে, উপরে গেলেই সেটা কি বেড়ে যাওয়া বলে। সেটাকে আমি একটু অন্যভাবে বললাম যে হার ব্লাড সুগার হ্যাজ জাম্পড ওভার দ্য বর্ডার লাইন, অর্থাৎ তার রক্তের যে শর্করা, এই যে হার ব্লাড সুগার, আমি আবারও বলছি সাধারণত আমি শিখেছি কি এই রক্তের, এর শর্করাটা কার রক্তের, তাহলে এটা অফ আনার দরকার। কিন্তু আমরা তো এরকম সাধারণত বলি না যে সুগার অফ ব্লাড, আমরা একসাথে কি বলি ব্লাড সুগার। সেই জন্য ওখানে ব্লাড সুগারটা নিলাম। আর ব্লাড সুগারটা কার হার তার, আমি তো বলতে পারবো না সি ব্লাড সুগার, বলতে হবে হার ব্লাড সুগার। কিন্তু যদি কোনোদিন বলতে হতো না তার ব্লাড সুগার তার ব্লাড সুগার আছে, তখনও তো বলতাম তার ব্লাড সুগার আছে, তখন কিন্তু বলতে পারতাম না হার, তখন বলতে হতো আমাকে শি হ্যাজ ব্লাড সুগার। যতই তার থাকতো কিন্তু এই হ্যাজ বসালে তখন হার হ্যাজ হবে না, কি হবে শি হ্যাজ। আর এখানে ব্লাড সুগারটা কার ডাইরেক্ট কি বলছে তার, তাহলে হার ব্লাড সুগার আমি বলেছি হ্যাজ ইনক্রিজড, হ্যাজ গ্রোন আপ। আমি সেটাকে কি করে বললাম হ্যাজ জাম্পড ওভার। এই জাম্পটাও কিন্তু ভার্বের কি 3 নম্বর, কারণ আমাদের মাথায় কিন্তু ওটা মনে আছে ঠিকই যে এটা প্রেজেন্ট পারফেক্ট করতে হবে। হ্যাজ জাম্পড ওভার, ওভার দ্য বর্ডার লাইন, যে বর্ডার লাইনের নিচে থাকলে আমার সুগার ঠিক আছে মনে হয়, তার উপরে জাম্প মেরেছে কি তার ব্লাড সুগার, কারণ ওই ওভারওয়েট অতিরিক্ত ভাজাভুজি খাওয়া। এবার বলছে যে তার লিভারে ফ্যাট জমছে।
তাহলে তার লিভারে ফ্যাট জমছে, এটা কিন্তু আবার টেন্স বদলে গেছে, জমছে, খাচ্ছে, করছে, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস। জমছেটা যেই যদি বলতো জমেছে, এই যেমন বেড়ে গিয়েছে, এটা যদি বলতো বেড়ে যাচ্ছে, তাহলে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস হতো। এখানে কিন্তু বলিনি ফ্যাট জমেছে, বলছে ফ্যাট ধীরে ধীরে কি জমছে, মানে জমার কাজ চলছে, বর্তমানে চলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। মাথায় চলে এলো অ্যামিজারের যে কোনো একটা হবে আর ভার্বের গায়ে কি আইএনজি। তাহলে তার লিভারে ফ্যাট জমছে, তাহলে আমি বলতেই পারতাম কি কে জমছে, ফ্যাট। আমি লিখতে পারতাম দ্য ফ্যাট ইজ, জমা ইংরেজি কি ডিপোজিট, দ্য ফ্যাট ইজ ডিপোজিটিং অন হার লিভার, অন হার লিভার। কেন অন দিতাম, এই যে লিভারের সঙ্গে একটা কি রয়েছে, একার রয়েছে। আমি তো বলতে পারবো না যে তার ফ্যাট লিভারে জমছে, না, তার ফ্যাট লিভারে জমছে। এই লিভারে বোঝানোর জন্য আমার এখানে একটা কি দিতে হবে, অন। তাহলে এটা কি হতে পারতো, ফ্যাট ইজ ডিপোজিটিং অন হার লিভার। সেটা না বলে আমি এইভাবে বললাম হার লিভার ইজ গ্রোয়িং ফ্যাট, তার লিভারে ফ্যাট গ্রো হচ্ছে। তাহলে একই বাক্য অনেক ভাবে দেওয়া যায়। হার লিভার ইজ গ্রোয়িং ফ্যাট, এখানে আমি হার লিভারটাকে সাবজেক্ট করেছি। আবার আমি উল্টো ভাবে বলতে পারতাম, ফ্যাটটাকে সাবজেক্টে এনে বলতে পারতাম ফ্যাট ইজ ডিপোজিটিং, ফ্যাট ইজ গ্রোয়িং, ফ্যাট ইজ ইনক্রিজিং অন হার লিভার। আর এখানে কি বললাম, হার লিভার ইজ গ্রোয়িং ফ্যাট, অর্থাৎ তার লিভার কি গ্রো করছে, না ফ্যাট গ্রো করছে। দুমড়ে মুচড়ে যেমন ভাবে তুমি ইচ্ছা করে লিখতে পারো, অর্থাৎ লেখাটা দৃষ্টিনন্দন হলে হবে, শ্রুতি মধুর হলে হবে, আর সব থেকে বড় কথা যে মিনিংটা তুমি বোঝাতে চাইছো সেই মিনিংটা যদি ক্যাটার করে, দ্যাটস ওকে। there is no hard and fast rule যে এটা ফলো করতেই হবে, এই নিয়মই লিখতে হবে। তাহলে আমি যদি এরকম বলি যে ফ্যাট ইজ ডিপোজিটিং অন হার লিভার, সেক্ষেত্রে ফ্যাট হয়ে গেল সাবজেক্ট। আর যখন আমি এইখানে বলছি হার লিভার ইজ গ্রোয়িং ফ্যাট, তখন হার লিভারকে করে দিলাম সাবজেক্ট। আমার স্বাধীনতা, আমি কাকে কিভাবে সাবজেক্ট করব, কোনটাকে ভার্ব করব, কোন ভার্বকে ইউজ করব, আমার মিনিং ঠিক রাখলেই হলো। পরে এসে কিন্তু তবুও সে তার খাদ্য অভ্যাস পরিবর্তন করতে পারছে না। এখানে পারছে না প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, কিন্তু এই যে পারার ব্যাপারটা রয়েছে, করতে পারছে মানে করতে পারে না, আমি এখানে ক্যান ইউজ করব। তাহলে কি লিখবো, কিন্তু তবুও। কিন্তু তবুওর জন্য আমি কি দেবো, বাট ইয়েট হয়ে গেল, বাট ইয়েট, কিন্তু তবুও। কে পারছে না বা কে পারে না, পারছে না মানে কি পারে না, আমি আমার মতো করে নেব, একটু আমার সেটুকু স্বাধীনতা তো আছে, আমি আমার সুবিধার্থে আমার মতো করে নেব। তাহলে কি, কে পারে না, সে মানে কি, চামেলি একটি মেয়ে, তাহলে শি ক্যান নট চেঞ্জ, ক্যান নট অল্টার, ক্যান নট চেঞ্জ তার খাদ্য অভ্যাস। তাহলে ক্যান নট চেঞ্জ হিজ ফুড হ্যাবিট। বুঝতে পারছে তার প্রবলেম হচ্ছে, কিন্তু সে তার ফুড হ্যাবিটটা চেঞ্জ করতে পারছে না। তাহলে আমি এটাকে ওই পারছে না ওই ব্যাপারে না গিয়ে আমি কি বললাম, ক্যান নট চেঞ্জ, সে চেঞ্জ করতে পারে না, চেষ্টা করেও পারে না। বাট ইয়েট শি ক্যান নট ক্যান নট চেঞ্জ হার হবে কারণ তো মহিলা, হার ফুড হ্যাবিট। লাস্ট লাইনে চলে এসেছি, ওই জেদি অশুভ অভ্যাসের কাছে চামেলি এক অসহায় দাসে পরিণত হয়েছে। তাহলে পরিণত হয়েছে, এটা কিন্তু আবার দেখো হয়েছে, এবং লাস্টে লাম ছিল ছিলে কিছু নেই, তাহলে এটা আবার প্রেজেন্ট পারফেক্ট। কে হয়েছে, কে হয়েছে, কে হয়েছে না চামেলি হয়েছে, এটা হচ্ছে সাবজেক্ট। চামেলি পরিবর্তিত হয়েছে, এটা ভার্ব। কিসে পরিবর্তিত হয়েছে, এক অসহায় দাসে, তাই না, অসহায় দাসে পরিণত হয়েছে। আর কার কাছে, সেটা এই লাস্টে এটা দেব। তাহলে কি লিখবো, চামেলি হ্যাজ রিডিউস টু, রিডিউস মানে কমে আসা। এইটা আমি কেন ইউজ করলাম রিডিউস টু, চামেলি যে জায়গায় ছিল সেখান থেকে সে একটা বাজে অভ্যেসের আন্ডারে একটা দাস পর্যায়ে নেমে গেছে, মানে তার লেভেলটা একটু নেমে গিয়েছে, তাই না, সে অসহায় একটা দাসে পরিণত হয়েছে। এইরকম ধরনের ক্ষেত্রে মানে কেউ যদি বলি যে একটা ছেলে সে একটা ক্রিমিনালে পরিণত হয়েছে, আমি বলবো আলটিমেটলি হি হ্যাজ রিডিউসড টু এ ক্রিমিনাল। তাহলে আমি কি লিখলাম, চামেলি হ্যাজ রিডিউসড টু এ, কিসে রিডিউস হয়েছে, একটি অসহায় দাসে, তাই তো, রিডিউস টু এ হেল্পলেস স্লেভ, অসহায় দাস, একটি এ হেল্পলেস স্লেভ, কার কাছে, এর কাছে, ওই জেদি
অশুভ অভ্যাসের কাছে। এই যে কাছে কাছে যে রয়েছে, যে অনুসর্গটা রয়েছে, মানে কাছে যেটা রয়েছে আর কি, এই কাছের জন্য তোমার একে, বাংলা তো গুলিয়ে যাচ্ছে, অনুসর্গ উপসর্গ, মোট কথা এই যে হইতে থেকেছে, তোমরাই বলতে পারবে যারা বাংলা পরটর, যেটা উপসর্গ কি অনুসর্গ। যাই হোক, এই কাছের জন্য কি করতে হবে, যে চামেলি হ্যাজ রিডিউস টু এ হেল্পলেস স্লেভ টু দ্যাট, এই যে জেদি, স্টাবার্ন, ঠিক আছে, অশুভ, দুটো শব্দ ইউজ করা যায়, ইভিল বা অমিনাস, আর হ্যাবিট। বুঝতে পারছো? তাহলে এটাকে তুমি কিন্তু এই যে হ্যাজ রিডিউস না করে তুমি কিন্তু এরকম লিখতে পারতে, চামেলি হ্যাজ টার্নড, পরিবর্তিত হয়েছে, টার্নড। তখন না টার্নের পরে সাধারণত টু না দিয়ে কি দিতে হয়, ইনটু। তখন কি লিখতাম, চামেলি, ভালো করে শোনো, চামেলি হ্যাজ টার্নড ইনটু এ হেল্পলেস স্লেভ টু দ্যাট স্টাবার্ন ইভিল অথবা অমিনাস হ্যাবিট। ঠিক আছে? আবার এটাও বলা তো যায় যে চামেলি হ্যাজ বিকাম, বিকাম মানে তো হওয়া, বিকাম, বিকেম, বিকাম, চামেলি হ্যাজ বিকাম টু এ হেল্পলেস স্লেভ টু দ্যাট স্টাবার্ন ইভিল অথবা অমিনাস, দুটোর মানে হচ্ছে অশুভ হ্যাবিট। অর্থাৎ আমি দেখালাম যে একটি সেন্টেন্সকে নিজের মতো করে দুমড়ে মুচড়ে যে কোনো ভাবেই লেখা যায়, আর তখনই লেখা যায় যখন তুমি ইংলিশ লেখার উপরে দক্ষতা তোমার আস্তে আস্তে ডেভেলপ হবে এবং অনেক স্টক অফ ওয়ার্ডস তোমার মেমোরিতে কি থাকবে, এবং সেটা অবশ্যই একদিন না একদিন হবে। সো ফ্রম দিস লিটল বিট অফ translation class, we have come to that conclusion that everybody should take care of their weight and everybody should avoid the junk food, the roadside food. They should rely on the homemade food. Why? Because if you gain weight, fat in your body because of all those unhealthy, oily, fried food, fast food, junk food, in future you will become the nest of so many dangerous and fatal diseases. So, my dear students, from now, from that student life, you should be careful of your body. দেখো, আমার আত্মা, তোমার আত্মা তোমার শরীরে অবস্থান করে। আল্লাহ বা ভগবান মন্দির বা মসজিদে থাকে। তুমি যদি ভগবানকে পুজো করো, ইফ ইউ ওয়ার্শিপ দ্য গড, ইফ ইউ প্রে টু আল্লাহ, তাহলে কেন না তুমি মন্দির মসজিদকেও তো সুন্দরভাবে গুছিয়ে পরিষ্কার করে রাখো। রাখো তো, তুমি মন্দির পরিষ্কার করো, মসজিদ ক্লিয়ার রাখো। তাহলে যদি তোমার সোল হয় তোমার গড, দেন ইউর বডি ইজ দ্য টেম্পল অফ দ্যাট সোল। তাহলে কেন তুমি তোমার বডিটাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং যত্নে রাখবে না? যত্নে রাখবে, এই প্রত্যাশা নিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আবারও পরে কোনো একটি ক্লাসে দেখা হবে আমাদের। টাটা, বাই বাই, ভালো থেকো, স্টে হেলদি, ফিট, হ্যাপি অ্যান্ড স্ট্রং। বাই।